বিজেপি কিন্তু এই মুহূর্তে এ রাজ্যে অস্তিত্বের সংকটে ভুগছে। আপনি শাসক দল 6-0 করেছে মানে আরজি কর হয়নি, আরজি করের জাস্টিফিকেশন মানুষ বুঝে নিয়েছে, আরজি করের সরকারের ভূমিকা ভালো ছিল, এগুলো কিন্তু নয়। 2007-এ সিঙ্গুর নন্দীগ্রামের গণহত্যাটায় মমতা ব্যানার্জি নাগরিক আন্দোলনের পাশে না থেকে অনেকটা এগিয়ে থেকে আন্দোলনটাকে বাম বিরোধী পলিটিক্যাল আন্দোলনে পরিণত করে মানুষের দরবারে আনতে পেরেছিল আরজি করে, যেটা বিরোধীরা পারেনি বা করেনি। বিজেপি ছেঁড়া ছাতায় গা ঢাকার চেষ্টা করছে। ফলে আজকে যা হওয়ারটাই হবে। আজকে আপনি মিস কল করে সদস্য হচ্ছেন। আচ্ছা, আমি বলছি মিস কল করে সদস্য হলে সেই সদস্যটা আপনাকে ভোট দেবে নাকি সেও মিস করে যাবে? আপনি যদি জনগণের কাছে নিজের বিকল্প সত্তাকে উন্মোচিত করতে না পারেন, শাসক তো জিতবেই। এটা শাসক দল এগুলো বাইনারি সেট করবে, আর বিরোধীরা যেহেতু এখানে শীত ঘুমে চলে গেছে, তারা তার কাউন্টারও দেবে না। আর পশ্চিমবঙ্গে 70টা বিধায়ক থাকার পরেও বিজেপি নামক একটি ভাঙা আয়নায় আমাদের শাসককে মুখ দেখতে হচ্ছে এবং মুচি মুচিয়ে হাসতে হচ্ছে। এবং পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের স্বর্গরাজ্য, কলকাতায় একটার পর একটা গুলশান বাঘ ধরা পড়ছে। আমি বলছি এরপরে একটা সরকার ভোটে যেতে, এটা তো বিরোধীদের জন্য লজ্জা। দেখা গেছে যে আরজি কর কাণ্ডে এত প্রতিবাদ হলো, জনগণ প্রচুর পরিমাণে জনগণ জমায়েত হলো, প্রতিবাদ হলো, একটা বিপ্লবী মনোভাবাপূর্ণ মন নিয়ে বিজেপিও এগিয়ে আসলো সরকারের বিরুদ্ধে। সকলেই এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ শুধু দেশে নয় বিদেশেও একেবারে রাজ্য সরকারের উপর হামলে পড়েছিল প্রতিবাদের ঝড়ে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে বিধানসভা উপনির্বাচনে জয় তৃণমূলের। কি বলবেন? প্রথম কথা, দুটোকে এক জায়গায় করলে চলবে না। তৃণমূল নেতারা বারবার আরজি করকে জাস্টিফাই করতে এই কথাটা ইউজ করছে। আমরা 6-0 হয়েছি। আজকে তৃণমূলের একাধিক নেতা, ইভেন নিউহায়াটিতে যিনি জিতলেন সনদ দে, তিনি প্রকাশ্যে বললেন আরজি করটা পুরো সাজানো। আমি বলছি যে এই ঘটনাগুলো শাসক দল বলছে, দয়া করে মিডিয়ার একটা অংশ যেন এটা এই ফাঁদে পা না দেয়। আরজি কর একটা সম্পূর্ণ ভিন্ন ঘটনা। এটা রাষ্ট্র বকলমে তৃণমূল চালিত সরকারের শুধু ফেলিওর নয়, এটা তৈরি করা একটা খুন এবং ধর্ষণের ঘটনা, যেটাকে ধামাচাপা দিতে ওরা বদ্ধপরিকর প্রথম দিন থেকে এখনো পর্যন্ত। আমি বলছি তারপরে যে ভোটটা হলো 6-0, মনে রাখবেন ভোট একটা পাটিগণিত। বিরোধীরা আরজি কর ইস্যুটায় প্রথম থেকে বেশ কিছুটা এগোলেও পরবর্তীকালে কিন্তু এটা নাগরিক আন্দোলন হিসেবে উঠে এসেছে। 2007-এ সিঙ্গুর নন্দীগ্রামের গণহত্যাটায় মমতা ব্যানার্জি নাগরিক আন্দোলনের পাশে না থেকে অনেকটা এগিয়ে থেকে আন্দোলনটাকে বাম বিরোধী পলিটিক্যাল আন্দোলনে পরিণত করে মানুষের দরবারে আনতে পেরেছিল আরজি করে, যেটা বিরোধীরা পারেনি বা করেনি। ফলত আরজি করটা পরবর্তীকালে কনসলিডেট হয়ে গেছে আন্দোলনটা শহরে কিছু এর মধ্যে। আমাদের মতন সকাল বিকাল যারা দুটো নিউজ পেপার পড়তে পারি, আমাদের রসুন সন্ধ্যায় যারা রবীন্দ্র নজরুল নিয়ে বেশি একটু বড় বড় কথা বলতে পারি, তারা আরজি কর নিয়ে ওয়েল অ্যাকনলেজড। এই আন্দোলনটা গ্রামগঞ্জে সেই অর্থে কিন্তু বিস্তারিত হয়নি, ফার্স্ট কথা। দ্বিতীয় কথা, একটা আন্দোলনকে সরকার বিরোধী প্ল্যাটফর্মে আনতে গেলে গণসংগঠন দরকার। আপনি বলুন, এ রাজ্যে বাম ছেড়ে দিন, বাম নেই, কংগ্রেস নেই, শূন্য তারা বিধানসভায়। আমি বলছি প্রধান বিরোধী দল তো বিজেপি, তারা কি সেই গণসংগঠনগুলো গ্রামে গঞ্জে গড়ে তুলতে পারছে? কতগুলো সেন্ট্রাল ফোর্স নিয়ে তৃণমূলের সকল কিছু নেতা চ্যানেলে সোনো পাউডার মেখে ঘুরে বেড়ানোকে যদি মনে করে বিরোধী হওয়া। দ্বিতীয়, যদি মনে করে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা কেন্দ্রীয় এজেন্সি হচ্ছে তাদের শক্তির একমাত্র আধার, শক্তি সেল, তাহলে আমি বলবো তারা মূর্খের স্বর্গরাজ্যে বাস করে। এটা রাজনীতির অঙ্ক নয়। মমতা ব্যানার্জি এবং তার এন্টায়ার তৃণমূল, কংগ্রেস, প্রশাসন সবাই কিন্তু মানুষের খুব কাছে থাকছে। সে ধরুন মানুষকে যদি তারা খুনও করে, সেটাও তাদের সেই নিবিড় যোগাযোগ থেকে কিন্তু তারা টার্গেট করছে। আমি বলছি এই যে তৃণমূলের সাথে মানুষের সম্পর্ক গড়ে ওঠা, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ, এটা কি বিরোধীদের আছে? নেই তো। আপনি মাদারিহাটের প্রসঙ্গে আসুন। 2016 সাল বামেদের বিজেপি সপ্তঘাটি, 42% আদিবাসী অধ্যুষিত এই চা বাগানগুলো, 28টা চা বাগান মাদারিহাটে, সেখানে কার্যত তৃণমূল কোনোদিন দাঁত গড়তে পারেনি এই যে তপশিলি জনজাতি আদিবাসী তাদের মধ্যে। আজকে সেই জায়গায় কি করে তারা হারলো? এক, কলকাতার থেকে চাপিয়ে দেওয়া গণসংগঠন। দ্বিতীয়, স্থানীয় স্তরে কোনো মণ্ডল বা তাদের যে বিজেপির যে বিভিন্ন ধরনের টার্গেটিয়ে এগুলো নেই। আপনি মিস কল করে সদস্য হচ্ছেন। আচ্ছা, আমি বলছি মিস কল করে সদস্য হলে সেই সদস্যটা আপনাকে ভোট দেবে নাকি সেও মিস করে যাবে? আপনি মিস কল করে জয়েন করলেন, মিস করে গেল ভোটে। ঠিক আছে, কি অদ্ভুত একটা দল। গণসংগঠন গড়ে তুলে স্থানীয় স্তরে মানুষের ডিমান্ড, দলের সাধারণ কর্মীদের দাবি মেনে ক্যান্ডিডেট করা, এইসব কিচ্ছু আর তাদের এই রেজিমেন্টেড বিজেপি দলটি এ রাজ্যে অন্তত নেই। অন্তত আমি আপনাকে বলতে পারি বিজেপি এ রাজ্যের বিজেপি ছেঁড়া ছাতায় গা ঢাকার চেষ্টা করছে। ফলে আজকে যা হওয়ারটাই হবে।
আজকে ওই মানুষগুলো আপনি খেয়াল করুন, উপনির্বাচনে শাসক বরাবর যেতে, এটা এখন যেমন মানে অস্বীকার্য একটা ব্যাপার যে হ্যাঁ এটাই ভবিতব্য সত্য। আবার এটাও তো আছে, সাগরদিঘির ভোটে কিন্তু তৃণমূলের জামানায় তৃণমূল হেরেছিল, 64% ভোট পেয়ে ওখানে কংগ্রেস জিতেছিল। এটা তো হয় যে উপনির্বাচনও শাসক হারে, বলা করে উপনির্বাচন বামেরা তখন শাসক দলে, সেখানে তো পর্যস্ত হয়েছিল তারা। আমি বলছি তা নয়, আপনি যদি জনগণের কাছে নিজের বিকল্প সত্তাকে উন্মোচিত করতে না পারেন, শাসক তো জিতবেই। দ্বিতীয়, এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতিতে এই যে সোশ্যাল মেকানিজমটা, ডোল পলিটিক্স যেটাকে বলে বিরোধীরা এ রাজ্যে অন্তত নাকশিট করে, অন্য রাজ্যে তারাই শাসক দলে থাকাকালীন বা শাসন ব্যবস্থায় আসতে গিয়ে ডোলকে পলিটিক্সের পার্ট করে প্রচারে আনে। সেই সামাজিক প্রকল্পগুলো মমতা ব্যানার্জির, সেগুলো কিন্তু মানুষের খুব কাছে অনেক বেশি বেনিফিটেড করে দিয়েছে তৃণমূলকে, অনেক বেশি গ্রহণযোগ্য করে দিয়েছে তৃণমূলকে। এটা বিরোধীদের বুঝতে হবে। এই যে কন্যাশ্রী বলুন, এই যে বলুন আপনার রূপশ্রী বলুন, এই যে একটা কি আছে মেয়েদের জন্য সবুজ সাথী প্রকল্প বলুন, এইগুলো লক্ষ্মী ভাণ্ডার বলুন, এই সামাজিক প্রকল্পগুলো তো ভারতবর্ষে বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন নামে চালাচ্ছে। আজকে আপনি মহারাষ্ট্রের রেজাল্ট দেখুন, 6 মাস আগে লোকসভা নির্বাচনে বিজেপি ওখানে কার্যত উড়ে গেছিল। আগের লোকসভায় 23টা আসন ছিল, লাস্ট লোকসভায় মহারাষ্ট্রে 9টা আসনে বিজেপি জিতেছিল মাত্র, অর্থাৎ হেরে যাওয়া সিট। আজকে সেই 6 মাসের মধ্যে বিজেপি তো ওখানে কামব্যাক করেছে বিধানসভায়, অ্যাবসলিউট মেজরিটি। তিন দশক 30 বছরের মহারাষ্ট্রের পলিটিক্সে এই প্রথম কার্যত সংখ্যাগরিষ্ঠ কোনো দল নির্বাচিত হয়ে আসলো। কেন? কন্টিনিউয়াস এই 6 মাসের টেনিয়রে ওখানকার প্রেজেন্ট যে সরকার, যারা আপনার বিজেপি লেড যে গভর্নমেন্ট ওখানটা চলছে, সেই বিজেপি লেড গভর্নমেন্ট কিন্তু এনডিএ লেড গভর্নমেন্ট, সেই মহাজোটি, এই মহাজোটি কিন্তু বারবার করে নারীদের বিভিন্ন প্রকল্পগুলোকে ইয়ে করেছে। ইভেন আমি বলছি, আমি পুজোর সময় আমরা মহারাষ্ট্রে গিয়েছিলাম ঘুরতে, সেখানে আমরা দেখেছি যে সরকারি বাস, ওখানে তো বেসরকারি বাসগুলো চলে না, সরকারি বাসে মেয়েদের হাফ ভাড়া একটা সার্টেন এজে সেটা ফুল কম্পেনসেট করে দেওয়া আছে, মানে পুরোটাই নেই। 9 বছরের নিচে কিংবা 75-এর ঊর্ধ্বে হলে আপনার ভাড়া লাগবে না, আর মাঝখানের ইয়েতে মেয়েরা ফ্রি বা হাফ ভাড়া। আমি বলছি এই যে সামাজিক প্রকল্প, অর্থাৎ লক্ষ্মী, আমাদের লক্ষ্মী, যে লক্ষ্মীকে আমরা যদি সামান্য পরিমাণে যত্ন নেই, তাহলে যে ভোট বাক্সে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার উন্মোচিত হয়, সেটা তো মহারাষ্ট্র প্রমাণ করলো। মহারাষ্ট্র সরকার লক্ষ্মীদেরকে সম্মান জানিয়েছে, ভোটাররা ছেলে মেয়ে নির্বিশেষে সবাই মহারাষ্ট্র সরকারের উপরে ভরসা রেখেছে, বিজেপি সরকারের উপরে, ঠিক মমতার উপরে। এই যে ঘটনাগুলো, একে গণসংগঠন নেই, দ্বিতীয় হচ্ছে এই যে সামাজিক প্রকল্পগুলো ডিরেক্ট বেনিফিট, তার পরিণতি। আপনি আরজিকর বলুন, যাই বলুন, এই আন্দোলনগুলো সামাজিক এই শহর কেন্দ্রিক হয়ে দাঁড়িয়ে আছে। আপনি গ্রামে যান, প্রথম দিকে যাও বা কিছু প্রভাব ছিল, এখন তার সিকিভাগ আর প্রভাব নেই। কিন্তু তার বলে এই নয় যে শাসক দল 6-0 করেছে মানে আরজিকর হয়নি। আরজিকরের জাস্টিফিকেশন মানুষ বুঝে নিয়েছে, আরজিকরের সরকারের ভূমিকা ভালো ছিল, এগুলো কিন্তু নয়। এটাও আপনাকে আমি ক্লিয়ার করে দেবো আপনার চ্যানেলের মাধ্যমে। এটা শাসক দল এগুলো বাইনারি সেট করবে, আর বিরোধীরা যেহেতু এখানে শীত ঘুমে চলে গেছে, তারা তার কাউন্টারও দেবে না। আমি বলছি, একটি মেয়ে এত নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, এবং তারপরে যে সরকার বাহাদুর সেই হত্যাটাকে ধামাচাপা দেওয়ার যে নোংরা কৌশল নিয়েছে, এইটা কিন্তু এই 6-0 ভোটে জাস্টিফাই হলো না। এই ঘটনাটা সত্যি শাসক দলের ভূমিকা এখানে ইতিহাস কোনো না কোনো দিন করবে, তার শাস্তি দেবে, ইতিহাস তার মূল্যায়ন করবে। অনুপম হাজরা তার ফেসবুক পেজে লিখছেন যে মোটামুটি নিশ্চিত বঙ্গ বিজেপি তাদের ধারাবাহিকতা বজায় রাখতে পারে। এখানে তারপরে ওপরে ক্যাপশনে একটা স্টার মার্ক দিয়ে লেখা আছে যে হারে, মানে তিনি ভবিষ্যৎবাণী করছেন যে ধারাবাহিকতা বজায় রাখতে পারে, কনফিডেন্টের সহিত বলছে এটা। না আমি আপনাকে বলছি, আমি টুইটটা দেখেছি, আমি একটা চ্যানেলে তখন প্রোগ্রামে ছিলাম। আমি বলছি এই কাদা ছোড়াছুড়িগুলো বিজেপিতে আছে, হবে। আপনি খেয়াল করুন, বিজেপির সাংগঠনিক লেভেলে উচ্চ নেতাদের মধ্যে দলীয় কোন্দল, শুভেন্দু মুখ্য ভরকেন্দ্র নাকি সুকান্ত মজুমদার ভরকেন্দ্র নাকি দিলীপ বাবু ভরকেন্দ্র, এই কোদল তো নতুন নয়। মাঝে মধ্যে বেফাস মন্তব্য করছেন আরেকজন প্রাক্তন রাজ্যপাল তথাগত বাবু। আমি বলছি এই এন্টায়ার চিত্রগুলোকে এক জায়গায় করলে, আমি আপনাকে বলছি বিজেপি কিন্তু এই মুহূর্তে এ রাজ্যে অস্তিত্বের সংকটে ভুগছে। আপনি খেয়াল করে দেখুন, এই মুহূর্তে বিধানসভায় আসনে কতগুলো আজকে নির্বাচনের পরে কটা হলো? তৃণমূল 221টা, একটা পাহাড়ের অতৃণমূল দল গোর্খাদের সমর্থিত, একটা হচ্ছে আমাদের এই ভাইজানের দল একটা জিতেছে, একটা কংগ্রেস। বিজেপি কটা? 70টা। 70 জন বিধায়ক থাকার পরেও পশ্চিমবঙ্গে তারা কার্যত শাসকের কাছে কি করে স্যারেন্ডার করে,
আমি এই প্রশ্নটা আপনার চ্যানেলের মাধ্যমে বিজেপির জন্য রাখি। দেখুন, গণতন্ত্র সুস্থ হয়, গণতন্ত্র সাবলীল হয় বিরোধীরা যদি শক্তিশালী হয়, এটাই গণতন্ত্রের অলংকার। অর্থাৎ বিরোধীরা শাসক দলের আয়না ভূমিকা নেয়। আমি এই আয়না, পশ্চিমবঙ্গে 70টা বিধায়ক থাকার পরেও বিজেপি নামক একটি ভাঙা আয়নায় আমাদের শাসককে মুখ দেখতে হচ্ছে এবং মুচকি মুচকি হাসতে হচ্ছে এবং একটার পর একটা জনবিরোধী কাজ করতে হচ্ছে এবং তার জাস্টিফিকেশন করতে হচ্ছে যে আমরা ভোটে জিতি, জনগণ তো আমাদের ভোট দিচ্ছে, তাহলে আমরা কোথায় অন্যায় করলাম। আমি বলছি এটা যদি চলতে থাকে, আমি বলছি এ রাজ্য কিন্তু আরও আধারে লুটিয়ে পড়বে। একে তো এই মুহূর্তে ল অ্যান্ড অর্ডার পুরো ভেঙে গেছে রাজ্যের, এটা আমার কথা নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে, পুলিশ মন্ত্রী নিজে বলছে পুলিশের উপরে তার ভরসা নেই, রাজ্যের পুলিশ মন্ত্রী পুলিশের উপরে ভরসা নেই। ঠিক আছে, তার দলের কাউন্সিলরকে মারার জন্য দেওয়া হচ্ছে, রেকি দেওয়া হচ্ছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের স্বর্গরাজ্য, কলকাতায় একটার পর একটা গুলশন বাঘ ধরা পড়ছে। আমি বলছি এরপরে একটা সরকার ভোটে যেতে, এটা তো বিরোধীদের জন্য লজ্জা।